প্রিয় শিক্ষার্থী, এসো পড়ি চ্যানেলের পক্ষ থেকে সবাইকে শুভেচ্ছা। আশা করি তোমরা সবাই ভালো আছো। আমরা গত পর্বে সৃজনশীল প্রশ্ন 1 থেকে 4 পর্যন্ত প্রশ্ন উত্তর দেখেছি। প্রিয় শিক্ষার্থী, এসো পড়ি চ্যানেলের পক্ষ থেকে সবাইকে শুভেচ্ছা। আশা করি তোমরা সবাই ভালো আছো। আমরা গত পর্বে বিজ্ঞান বিষয়ের সৃজনশীল 1 থেকে 4 পর্যন্ত প্রশ্ন উত্তর দেখেছি। যেহেতু ভিডিও বড় হচ্ছে এই জন্য আরেকটি পর্বে বিভক্ত করেছি। আজকের পর্বে আমরা 5 থেকে 8 পর্যন্ত সৃজনশীল প্রশ্ন উত্তর দেখব। সৃজনশীল প্রশ্ন 5। তানিয়া তার মায়ের সাথে রান্নাঘরে দেখল যে ঘরের এক কোণে পারফিউমের বোতলের ছিপি খুলতেই সুগন্ধ দ্রুত সারা ঘরে ছড়িয়ে পড়ল। অন্যদিকে তার মা ভেতরের আলুগুলো নরম করার জন্য কিছু লবণ মিশ্রিত পানি আলুর টুকরোগুলো দিয়ে রাখা পাত্রে ঢাললেন। তানিয়া তার মায়ের সাথে রান্নাঘরে দেখল যে ঘরের এক কোণে পারফিউমের বোতলের ছিপি খুলতেই সুগন্ধ দ্রুত সারা ঘরে ছড়িয়ে পড়ল। অন্যদিকে তার মা ভেতরের আলুগুলো নরম করার জন্য কিছু লবণ মিশ্রিত পানি আলুর টুকরোগুলো দিয়ে রাখা পাত্রে ঢাললেন। পরে তিনি বললেন, উদ্ভিদরা তাদের মূল দিয়ে মাটি থেকে পানি শোষণ করে এবং অতিরিক্ত পানি পাতার মাধ্যমে বের করে দেয়। ক প্রশ্ন, প্রসেদন কি? খ. অভিস্রবণকে কেন অর্ধবেদ্য পর্দার সাহায্যে ব্যাপন বলা হয়? গ. উদ্দীপকের প্রথম ঘটনাটি অর্থাৎ পারফিউমের সুগন্ধ ছড়িয়ে পড়ার প্রক্রিয়াটি ব্যাখ্যা করো। ঘ. মায়ের উল্লেখিত শেষ ঘটনাটি উদ্ভিদের জন্য কিভাবে গুরুত্বপূর্ণ বিশ্লেষণ করো। ক প্রশ্নের উত্তর, প্রসেদন হলো উদ্ভিদের শরীরবৃত্তীয় প্রক্রিয়া যার মাধ্যমে উদ্ভিদের পাতা ও অন্যান্য বায়বীয় অংশ থেকে অতিরিক্ত পানি বাষ্পাকারে বায়ুমণ্ডলে নির্গত হয়। খ প্রশ্নের উত্তর, অভিস্রবণকে অর্ধবেদ্য পর্দার সাহায্যে ব্যাপন বলা হয় কারণ ব্যাপনের মূলনীতি। ব্যাপনের মূলনীতি হলো কোনো পদার্থের অণুগুলো অধিক ঘনত্বের এলাকা থেকে কম ঘনত্বের এলাকার দিকে ছড়িয়ে পড়ে। অভিস্রবণেও পানির অণুগুলো অধিক ঘনত্বের এলাকা থেকে কম ঘনত্বের এলাকার দিকে প্রবাহিত হয়। অর্ধবেদ্য পর্দার ভূমিকা। অভিস্রবণের ক্ষেত্রে এই ব্যাপন প্রক্রিয়াটি একটি অর্ধবেদ্য পর্দার মধ্য দিয়ে ঘটে। অর্ধবেদ্য পর্দা হলো এমন এক প্রকার ঝিল্লি যা শুধুমাত্র দ্রাবক অণু পার হতে দেয় কিন্তু দ্রব্য অণু পার হতে দেয় না। পার্থক্য: সাধারণ ব্যাপনে কোনো পর্দার প্রয়োজন হয় না এবং দ্রাব্য ও দ্রাবক উভয়ই চলাচল করতে পারে, কিন্তু অভিস্রবণে দ্রাবক অণুগুলো শুধুমাত্র অর্ধবেদ্য পর্দার মাধ্যমে এক পাশ থেকে অন্য পাশে চলাচল করে। যেহেতু পানির অণুগুলো অধিক ঘনত্বের দ্রবণ থেকে কম ঘনত্বের দ্রবণে ছড়িয়ে পড়ে, যা ব্যাপনেরই একটি বিশেষ রূপ, তাই অভিস্রবণকে অর্ধবেদ্য পর্দার সাহায্যে সংঘটিত ব্যাপন বলা হয়। গ প্রশ্নের উত্তর, উদ্দীপকের প্রথম ঘটনাটি অর্থাৎ পারফিউমের সুগন্ধ দ্রুত সারা ঘরে ছড়িয়ে পড়ার প্রক্রিয়াটি ব্যাপন। ব্যাপন হলো এমন একটি প্রক্রিয়া যেখানে কোনো পদার্থের অণুগুলো অধিক ঘনত্বের স্থান থেকে কম ঘনত্বের স্থানের দিকে স্বতঃস্ফূর্তভাবে ছড়িয়ে পড়ে যতক্ষণ না একটি সমসত্ব অবস্থা তৈরি হয়। ব্যাখ্যা: পারফিউমের বোতলের ছিপি খোলার সাথে সাথে বোতলের ভেতরে থাকা পারফিউমের বাষ্পীভূত কণাগুলোর ঘনত্ব ঘরের অন্যান্য স্থানের বায়ুর তুলনায় অনেক বেশি থাকে। এই উচ্চ ঘনত্বের স্থান থেকে পারফিউমের কণাগুলো তখন দ্রুত গতিতে ছড়িয়ে পড়তে শুরু করে ঘরের অপেক্ষাকৃত কম ঘনত্বের বায়ুতে। এই ছড়িয়ে পড়ার প্রক্রিয়াটি চলতে থাকে যতক্ষণ না পারফিউমের কণাগুলো সারা ঘরে মোটামুটি সমানভাবে ছড়িয়ে পড়ে এবং ঘরের প্রতিটি অংশে সুগন্ধ অনুভূত হয়। এই প্রক্রিয়াটির জন্য কোনো বাহ্যিক শক্তির প্রয়োজন হয় না,
কণাগুলো নিজস্ব গতিশক্তির ফলেই এটি ঘটে। ঘ প্রশ্নের উত্তর, মায়ের উল্লেখিত শেষ ঘটনাটি উদ্ভিদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ দুটি প্রক্রিয়াকে নির্দেশ করে। ১. পানি শোষণ এবং ২. প্রস্বেদন। এই দুটি প্রক্রিয়া উদ্ভিদের জীবন ধারণ ও বৃদ্ধির জন্য অপরিহার্য। ১. পানি শোষণ। উদ্ভিদ মূলরোমের সাহায্যে মাটি থেকে পানি শোষণ করে, যা মূলত অভিস্রবণ প্রক্রিয়ায় ঘটে। এর গুরুত্ব নিম্নরূপ। সালোক সংশ্লেষণ। সালোক সংশ্লেষণ প্রক্রিয়ার জন্য পানি একটি অত্যাবশ্যকীয় কাঁচামাল। পানি শোষণের মাধ্যমেই এই কাঁচামাল উদ্ভিদের পাতায় পৌঁছায়। খাদ্য ও খনিজ লবণ পরিবহন। শোষিত পানির সাথে খনিজ লবণ দ্রবীভূত অবস্থায় উদ্ভিদের বিভিন্ন অংশে পরিবাহিত হয়। উদ্ভিদের বৃদ্ধি ও পুষ্টির জন্য এই খনিজ লবণ অত্যন্ত জরুরি। কোষের স্ফীতি। কোষের স্ফীতি বজায় রাখতে পানি অপরিহার্য। কোষ স্ফীত থাকলে উদ্ভিদের অঙ্গপ্রত্যঙ্গ সোজা ও খাড়া থাকে, যা উদ্ভিদের কাঠামোগত স্থিতিশীলতা বজায় রাখে। শরীরবৃত্তীয় কাজ। উদ্ভিদের অধিকাংশ শরীরবৃত্তীয় বিক্রিয়া পানিতে দ্রবীভূত অবস্থায় ঘটে। পানি ছাড়া এই প্রক্রিয়াগুলো ব্যাহত হবে। প্রস্বেদন। উদ্ভিদের দেহ থেকে অতিরিক্ত পানি বাষ্পাকারে বের করে দেওয়ার প্রক্রিয়া হলো প্রস্বেদন। এর গুরুত্ব নিম্নরূপ। পানির ঊর্ধ্বমুখী পরিবহন। প্রস্বেদন টানের সৃষ্টি করে, যা মূলরোম থেকে পাতার কাণ্ড পর্যন্ত পানি ও খনিজ লবণ পরিবহনে সাহায্য করে। এটি অনেকটা স্ট্র দিয়ে পানি টেনে তোলার মতো কাজ করে। পাতার তাপমাত্রা নিয়ন্ত্রণ। প্রস্বেদনের মাধ্যমে পাতার পৃষ্ঠ থেকে পানি বাষ্পীভূত হওয়ার সময় সুপ্ত তাপ শোষণ করে, যা পাতার তাপমাত্রা শীতল রাখতে সাহায্য করে। অতিরিক্ত তাপমাত্রায় পাতার ক্ষতি হওয়া থেকে রক্ষা করে। খনিজ লবণ শোষণ। প্রস্বেদনের ফলে মূলরোমে পানির ঘাটতি হয়, যা মাটির কৈশিক পানিকে মূলরোমের দিকে টেনে আনে। এর সাথে দ্রবীভূত খনিজ লবণও উদ্ভিদে প্রবেশ করে। এভাবে প্রস্বেদন খনিজ লবণ শোষণে পরোক্ষভাবে সহায়তা করে। কোষ রসের ঘনত্ব বৃদ্ধি। প্রস্বেদনের মাধ্যমে পানি বেরিয়ে গেলে কোষ রসের ঘনত্ব বৃদ্ধি পায়, যা কোষ থেকে কোষে পানির অভিস্রাবণিক প্রবাহ বজায় রাখতে সাহায্য করে। সুতরাং পানি শোষণ উদ্ভিদের জীবন ধারণের জন্য প্রয়োজনীয় উপাদান সংগ্রহে সাহায্য করে, আর প্রস্বেদন উদ্ভিদের পানি ও খনিজ লবণ পরিবহনে, তাপমাত্রা নিয়ন্ত্রণে এবং শোষিত উপাদানকে ব্যবহারযোগ্য করে তোলার জন্য অপরিহার্য। এই দুটি প্রক্রিয়া উদ্ভিদের সামগ্রিক বৃদ্ধি, বিকাশ এবং টিকে থাকার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। সৃজনশীল প্রশ্ন ৬। রফিক তার বাগানে একটি গোলাপ গাছের কলম লাগিয়েছিল। কিছুদিন পর দেখল কলম থেকে নতুন চারা গজায়নি। অন্যদিকে সে দেখল তার বাগানে একটি পেঁপে গাছের ফুল থেকে ছোট পেঁপে ধরেছে। তার ছোট বোন সুমি জিজ্ঞাসা করল, দাদা, গোলাপ গাছ আর পেঁপে গাছের বংশবৃদ্ধি কি একই রকম হয়? রফিক এই বিষয়ে শিক্ষকের কাছে জানতে চাইলে তিনি বংশবৃদ্ধির বিভিন্ন প্রক্রিয়া নিয়ে আলোচনা করলেন। প্রশ্ন ক, পরাগায়ন কি? খ, স্বপরাগায়ন বলতে কি বোঝায়? গ, উদ্দীপকে উল্লেখিত গোলাপ গাছের ক্ষেত্রে কোন ধরনের বংশবৃদ্ধি প্রক্রিয়া ব্যর্থ হয়েছে? এর প্রক্রিয়াটি ব্যাখ্যা করো। ঘ, উদ্দীপকে রফিকের বোনের প্রশ্নটি গোলাপ গাছ এর পেঁপে গাছের বংশবৃদ্ধি কি একই রকম হয়? এর যৌক্তিকতা বিশ্লেষণ করো। ক প্রশ্নের উত্তর, পরাগায়ন কি? পরাগায়ন হলো ফুলের পরাগধানী থেকে পরাগরেণুর একই ফুলের বা একই জাতের অন্য ফুলের গর্ভমুণ্ডে স্থানান্তরিত হওয়ার প্রক্রিয়া। প্রশ্নের উত্তর,
স্বপরাগায়ন হলো এমন এক ধরনের পরাগায়ন যেখানে একটি ফুলের পরাগরেণু সেই একই ফুলের অথবা একই গাছের অন্য কোনো ফুলের গর্ভমুণ্ডে স্থানান্তরিত হয়। এই প্রক্রিয়ায় একই গাছের মধ্যে বংশবৃদ্ধি ঘটে। উদাহরণস্বরূপ ধান, গম, সরিষা ইত্যাদি উদ্ভিদে স্বপরাগায়ন দেখা যায়। গ প্রশ্নের উত্তর: উদ্দীপকে উল্লিখিত গোলাপ গাছের ক্ষেত্রে অযৌন বংশবৃদ্ধি প্রক্রিয়ার একটি বিশেষ ধরন অর্থাৎ কৃত্রিম অঙ্গজ প্রজনন ব্যর্থ হয়েছে। ব্যাখ্যা: গোলাপ গাছের কলম লাগানোর প্রক্রিয়াটি কৃত্রিম অঙ্গজ প্রজননের একটি উদাহরণ। এই পদ্ধতিতে একটি গাছের কাণ্ড বা শাখা কেটে তা মাটিতে রোপণ করা হয় যাতে সেখান থেকে নতুন শিকড় গজিয়ে একটি স্বতন্ত্র নতুন গাছ তৈরি হয়। গোলাপ গাছের ক্ষেত্রে এই কলম প্রক্রিয়াটি সফল হতে কিছু শর্ত পূরণ করতে হয়। যেমন: সঠিক ডাল নির্বাচন। কলম করার জন্য স্বাস্থ্যকর এবং সঠিক পরিপক্কতার ডাল নির্বাচন করা জরুরি। অপরিণত বা অতিরিক্ত পুরনো ডাল সফল না হওয়ার কারণ হতে পারে। সঠিক পদ্ধতি: ডাল কাটার কোণ, পাতা অপসারণ এবং মাটিতে রোপণে গভীরতা সঠিক হতে হয়। পরিবেশগত অবস্থা: পর্যাপ্ত আর্দ্রতা, সঠিক তাপমাত্রা এবং আলো অত্যন্ত গুরুত্বপূর্ণ। কলম লাগানো স্থানে অতিরিক্ত শুষ্কতা বা জলাবদ্ধতা উভয়ই ব্যর্থতার কারণ হতে পারে। হরমোনের ব্যবহার: অনেক সময় শিকড় গজানোর জন্য রুট হরমোন ব্যবহার করা হয় যা সাফল্যের সম্ভাবনা বাড়ায়। উদ্দীপকে রফিকের কলম থেকে নতুন চারা না গজানোর কারণ হতে পারে উপরোক্ত শর্তগুলোর যে কোনো একটির অভাব। এটি অযৌন বংশবৃদ্ধি, যেখানে কেবল একটি মাতৃ উদ্ভিদের অংশ থেকেই নতুন উদ্ভিদের সৃষ্টি হয় এবং এতে জনন কোষের মিলন ঘটে না। ঘ প্রশ্নের উত্তর: রফিকের বোনের প্রশ্নটি অত্যন্ত যৌক্তিক, কারণ গোলাপ গাছ এবং পেঁপে গাছের বংশবৃদ্ধির প্রক্রিয়া ভিন্ন ভিন্ন। এই দুটি উদ্ভিদের বংশবৃদ্ধি প্রক্রিয়া নিচে বিশ্লেষণ করা হলো। গোলাপ গাছের বংশবৃদ্ধি: গোলাপ গাছ মূলত অযৌন প্রজনন বা অঙ্গজ প্রজনন এর মাধ্যমে বংশবৃদ্ধি করে। রফিক যে কলম লাগানোর চেষ্টা করেছে এটি অঙ্গজ প্রজননেরই একটি কৃত্রিম পদ্ধতি। গোলাপ গাছ প্রাকৃতিকভাবে কাণ্ডের কাটিং, গুটি কলম, শাখা কলম ইত্যাদির মাধ্যমে বংশবৃদ্ধি করে। এখানে কোন ফুল পরাগায়ন বা বীজের প্রয়োজন হয় না। একটি মাতৃ উদ্ভিদের অংশ থেকেই সরাসরি নতুন উদ্ভিদ তৈরি হয়, যা মাতৃ উদ্ভিদের হুবহু প্রতিলিপি হয়। যদিও গোলাপ গাছে ফুল হয় এবং তাতে বীজ তৈরি হতে পারে, তবে বাণিজ্যিকভাবে বা সহজে বংশবৃদ্ধির জন্য মূলত অঙ্গজ প্রজনন পদ্ধতি ব্যবহার করা হয়, কারণ বীজের মাধ্যমে বংশবৃদ্ধি তুলনামূলকভাবে কঠিন ও সময়সাপেক্ষ। পেঁপে গাছের বংশবৃদ্ধি: পেঁপে গাছ প্রধানত যৌন প্রজনন এর মাধ্যমে বংশবৃদ্ধি করে। এর জন্য ফুল ও বীজের প্রয়োজন হয়। পেঁপে গাছে পুরুষ ফুল ও স্ত্রী ফুল আলাদা গাছে বা একই গাছে থাকতে পারে। স্ত্রী ফুলে পরাগায়ন ও নিষিক্তকরণের মাধ্যমে বীজ তৈরি হয় এবং এই বীজ থেকেই নতুন চারা জন্মায়। উদ্দীপকে রফিক যে ছোট পেঁপে দেখেছে তা যৌন প্রজনন প্রক্রিয়ারই ফল। পরাগায়নের মাধ্যমে পরাগরেণু গর্ভমুণ্ডে স্থানান্তরিত হয়ে ডিম্বকের নিষেক ঘটায়, যা ফল ও বীজে পরিণত হয়। পেঁপে গাছের বংশবৃদ্ধির জন্য প্রধানত বীজ রোপণ করা হয়। যৌক্তিকতার বিশ্লেষণ: রফিকের বোনের প্রশ্নটি যৌক্তিক কারণ প্রজনন পদ্ধতির মৌলিক পার্থক্য।
গোলাপ গাছ এবং পেঁপে গাছ বংশবৃদ্ধির জন্য দুটি সম্পূর্ণ ভিন্ন মৌলিক পদ্ধতি ব্যবহার করে। একটিতে জনন কোষের মিলন হয় না, অন্যটিতে হয়। ফল ও বীজের ভূমিকা। পেঁপে গাছে ফল ও বীজের মাধ্যমে বংশবৃদ্ধি হয়, যা যৌন প্রজননের ফল। কিন্তু গোলাপ গাছের বংশবৃদ্ধিতে ফল ও বীজের তেমন কোনো প্রত্যক্ষ ভূমিকা নেই, বরং গাছের অঙ্গ ব্যবহার করা হয়। বংশধরদের ভিন্নতা। অযৌন প্রজননের ফলে উৎপন্ন চারা মাতৃ উদ্ভিদের হুবহু প্রতিলিপি হয়, কিন্তু যৌন প্রজননের মাধ্যমে উৎপন্ন চারাগুলোতে পিতা ও মাতা উভয় উদ্ভিদের জিনের মিশ্রণ ঘটে, ফলে নতুন চারায় কিছু ভিন্নতা দেখা দিতে পারে। অতএব গোলাপ এবং পেঁপে গাছের বংশবৃদ্ধি প্রক্রিয়া একরকম নয়, বরং মৌলিকভাবে ভিন্ন। রফিকের শিক্ষকের আলোচনা এই ভিন্নতাকেই নির্দেশ করে। সৃজনশীল প্রশ্ন ৭। শামীম গরম দুধে হাত দিতেই দুটো হাত সরিয়ে নিল। সে অনুভব করল তার শরীরের অভ্যন্তরে থাকা একটি বিশেষ তন্ত্র দ্রুত এবং সংকেত মস্তিষ্কে পাঠিয়েছে এবং মস্তিষ্ক এর দ্রুত প্রক্রিয়ায় হাত সরানোর নির্দেশ দিয়েছে। তার শিক্ষক বললেন, দেহের সকল অঙ্গের কাজ নিয়ন্ত্রণ ও সমন্বয় করার জন্য এই তন্ত্রটি অপরিহার্য। অন্যদিকে তিনি আরো বললেন যে আমাদের দেহে কিছু গ্রন্থি রয়েছে যা থেকে নিঃসৃত বিশেষ রাসায়নিক পদার্থ দেহের বিভিন্ন অঙ্গের কাজ নিয়ন্ত্রণ করে। প্রশ্ন ক, রেচন কি? খ প্রশ্ন, প্রতিবত্ত ক্রিয়া বলতে কি বোঝায়? গ, উদ্দীপকে উল্লিখিত প্রথম ঘটনাটি ব্যাখ্যা করো। ঘ, দেহের সকল অঙ্গের কাজ নিয়ন্ত্রণ ও সমন্বয় সাধন ছাড়াও শরীর থেকে বর্জ্য অপসারণে একটি বিশেষ অঙ্গের ভূমিকা অত্যাবশ্যক। উক্তিটি বিশ্লেষণ করো। ক প্রশ্নের উত্তর, রেচন হল দেহের বিপাক ক্রিয়ার ফলে উৎপন্ন অপ্রয়োজনীয় ও ক্ষতিকর বর্জ্য পদার্থ, যেমন ইউরিয়া, ইউরিক অ্যাসিড, ক্রিয়েটিনিন ইত্যাদি শরীর থেকে নিষ্কাশন করার প্রক্রিয়া। প্রতিবত্ত ক্রিয়া বলতে কি বোঝায়? অর্থাৎ ক প্রশ্নের উত্তর, প্রতিবত্ত ক্রিয়া হল পরিবেশের কোনো উদ্দীপকের প্রভাবে জীবের অনিচ্ছাকৃত ও তাৎক্ষণিক প্রতিক্রিয়া। এই ক্রিয়ায় মস্তিষ্কের উচ্চতর অংশের কোনো স্বেচ্ছামূলক নিয়ন্ত্রণ থাকে না, বরং সুষুম্না কাণ্ড বা মস্তিষ্কের নিম্ন অংশ থেকে সরাসরি প্রতিবত্ত চাপ তৈরি হয়, যেমন চোখের পলক পড়া, গরম বস্তুতে হাত লাগলে দ্রুত হাত সরিয়ে নেওয়া ইত্যাদি। গ প্রশ্নের উত্তর, উদ্দীপকে উল্লেখিত ঘটনাটি হল প্রতিবত্ত ক্রিয়া এর একটি চমৎকার উদাহরণ। এটি একটি স্বতঃস্ফূর্ত ও অনিচ্ছাকৃত প্রক্রিয়া যা নিম্নে ব্যাখ্যা করা হল। ১. উদ্দীপনা গ্রহণ। শামীমের হাত গরম দুধে লাগার সাথে সাথে হাতের ত্বকে অবস্থিত তাপ সংবেদী গ্রাহক কোষগুলো গরমের উদ্দীপনা গ্রহণ করে। ২. সংকেত পরিবহন। এই উদ্দীপনা স্নায়ু তাড়না আকারে সংজ্ঞাবহ স্নায়ুর মাধ্যমে সুষুম্নাকাণ্ডে পৌঁছায়। ৩. সমন্বয় সাধন। সুষুম্নাকাণ্ডের ধূসর বস্তুতে অবস্থিত সহযোগী স্নায়ু সংজ্ঞাবহ স্নায়ু থেকে আগত সংকেত গ্রহণ করে এবং তাৎক্ষণিকভাবে এটি আজ্ঞাবাহী স্নায়ুতে পাঠায়। এই ধাপে মস্তিষ্কের উচ্চতর অংশ সরাসরি জড়িত হয় না, ফলে প্রতিক্রিয়া দ্রুত হয়। ৪. প্রতিক্রিয়া। আজ্ঞাবাহী স্নায়ু সুষুম্না কাণ্ড থেকে নির্দেশ বহন করে হাতের পেশিতে নিয়ে আসে। এই নির্দেশের ফলে হাতের পেশি সংকুচিত হয় এবং শামীম
দ্রুত হাত সরিয়ে নেয়। 5. মস্তিষ্কের অনুভূতি। হাত সরিয়ে নেওয়ার প্রায় একই সময়ে সংকেত মস্তিষ্কে পৌঁছায় এবং শামীম ব্যথা বা গরম অনুভব করে, কিন্তু এই অনুভূতি হাত সরানোর আগেই ঘটে যায়, কারণ প্রতিবর্তক ক্রিয়ার পথটি তুলনামূলকভাবে সংক্ষিপ্ত এবং দ্রুত। এভাবে গরম দুধে হাত দেওয়ার মতো ক্ষতিকর পরিস্থিতি থেকে দ্রুত রক্ষা পাওয়ার জন্য শরীর স্বতঃস্ফূর্তভাবে প্রতিবর্তক ক্রিয়ার মাধ্যমে সাড়া দেয়। ঘ প্রশ্নের উত্তর। উক্তিটি অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং যথার্থ। এখানে দেহের সকল অঙ্গের কাজ নিয়ন্ত্রণ ও সমন্বয় সাধনকারী তন্ত্রটি হল স্নায়ুতন্ত্র ও অন্তঃক্ষরা গ্রন্থিতন্ত্র, এবং শরীর থেকে বর্জ্য অপসারণে অত্যাবশ্যক বিশেষ অঙ্গটি হল বৃক্ক। উক্তিটি বিশ্লেষণ করা হল। দেহের সকল অঙ্গের কাজ নিয়ন্ত্রণ ও সমন্বয় সাধন। স্নায়ুতন্ত্র। স্নায়ুতন্ত্র দেহের অভ্যন্তরীণ ও বাহ্যিক উদ্দীপনার প্রতি সাড়া দেয়, চিন্তা করা, স্মৃতি ধারণ করা, পেশি সঞ্চালন নিয়ন্ত্রণ করা এবং বিভিন্ন অঙ্গের মধ্যে দ্রুত যোগাযোগ স্থাপন ও সমন্বয় সাধনের প্রধান মাধ্যম। এটি দেহের তাৎক্ষণিক প্রক্রিয়া এবং জটিল ঐচ্ছিক কাজ নিয়ন্ত্রণ করে। অন্তঃক্ষরা গ্রন্থিতন্ত্র। এটি হরমোন নামক রাসায়নিক পদার্থ নিঃসরণ করে। হরমোনগুলো রক্তের মাধ্যমে দেহের বিভিন্ন অংশে বাহিত হয়ে কোষ ও অঙ্গের কার্যকারিতা নিয়ন্ত্রণ করে। উদাহরণস্বরূপ, থাইরয়েড গ্রন্থি দেহের বিপাক হার নিয়ন্ত্রণ করে, ইনসুলিন রক্তে শর্করার মাত্রা নিয়ন্ত্রণ করে, এবং বৃদ্ধি হরমোন দেহের বৃদ্ধি নিয়ন্ত্রণ করে। স্নায়ুতন্ত্র ও অন্তঃক্ষরা গ্রন্থিতন্ত্রের সমন্বিত কার্যক্রমের মাধ্যমে দেহের অভ্যন্তরীণ সমতা বজায় থাকে এবং জীব সুস্থভাবে জীবন ধারণ করে। শরীর থেকে বর্জ্য অপসারণে প্রতিটি বিশেষ অঙ্গের ভূমিকা। সমন্বয় সাধনের পাশাপাশি দেহের বিপাক ক্রিয়ার ফলে উৎপন্ন ক্ষতিকর বর্জ্য পদার্থ অপসারণে বৃক্কের ভূমিকা অত্যাবশ্যক। বর্জ্য অপসারণ। বৃক্ক মানবদেহের প্রধান রেচন অঙ্গ। এটি রক্তকে ছাঁকনির মতো পরিষ্কার করে বিপাকীয় বর্জ্য পদার্থ যেমন ইউরিয়া, ইউরিক অ্যাসিড, ক্রিয়েটিনিন এবং অতিরিক্ত লবণ ও পানি শরীর থেকে মূত্রের মাধ্যমে বের করে দেয়। যদি এই বর্জ্য পদার্থগুলো শরীর থেকে অপসারিত না হয়, তবে তা রক্তে জমে বিষক্রিয়ার সৃষ্টি করে এবং মারাত্মক স্বাস্থ্য সমস্যার কারণ হয়। পানি ও লবণের ভারসাম্য। বৃক্ক দেহের পানি ও লবণের ভারসাম্য বজায় রাখে, প্রয়োজনে অতিরিক্ত পানি শরীর থেকে বের করে দেয় বা ধরে রাখে, যা রক্তচাপ নিয়ন্ত্রণ এবং কোষের স্বাভাবিক কার্যকারিতার জন্য গুরুত্বপূর্ণ। অম্লক্ষার ভারসাম্য। বৃক্ক রক্তের অম্লক্ষার ভারসাম্য বজায় রাখতে সাহায্য করে, যা দেহের এনজাইম এবং অন্যান্য জৈব রাসায়নিক বিক্রিয়ার জন্য অত্যাবশ্যক। রক্তচাপ নিয়ন্ত্রণ। বৃক্ক কিছু হরমোন নিঃসরণ করে যা রক্তচাপ নিয়ন্ত্রণে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। লোহিত রক্তকণিকা উৎপাদনে সহায়তা। বৃক্ক ইরাইথ্রোপয়েটিন নামক হরমোন নিঃসরণ করে যা অস্থিমজ্জায় লোহিত রক্তকণিকা উৎপাদনে সহায়তা করে। সুতরাং স্নায়ুতন্ত্র ও অন্তঃক্ষরা গ্রন্থিতন্ত্র দেহের অভ্যন্তরীণ ও বাহ্যিক সমন্বয় সাধনে অপরিহার্য হলেও বৃক্কের মতো একটি অঙ্গের সুষ্ঠু কার্যকারিতা ছাড়া দেহের অভ্যন্তরীণ পরিবেশ সুস্থ রাখা সম্ভব নয়। বৃক্কের মাধ্যমে বর্জ্য অপসারণ প্রক্রিয়া জীবের বেঁচে থাকার জন্য ঠিক ততটাই গুরুত্বপূর্ণ যতটা গুরুত্বপূর্ণ বিভিন্ন অঙ্গের মধ্যে সমন্বয় সাধন। এই দুটি প্রক্রিয়াই সুস্থ জীবনের জন্য পরিপক্ক। সৃজনশীল প্রশ্ন ৮। রায়হান তার বিজ্ঞান বইয়ে পরমাণুর একটি চিত্র দেখল। চিত্রে দেখা গেল পরমাণুর কেন্দ্রে দুটি ভিন্ন প্রকারের কণা রয়েছে এবং কেন্দ্রের বাইরে একটি নির্দিষ্ট কক্ষপথে আরও এক প্রকারের কণা ঘুরছে। তার শিক্ষক বললেন, পরমাণুর এই ক্ষুদ্র কণাগুলোর কারণে বিভিন্ন মৌলের ভিন্ন ভিন্ন বৈশিষ্ট্য পরিলক্ষিত হয়। শিক্ষক আর বললেন যে এক প্রকারের কণার আধান নেই।
প্রশ্ন ক, পারমাণবিক সংখ্যা কাকে বলে? খ, আইসোটোপ বলতে কি বোঝায়? গ, উদ্দীপকের চিত্রের পরমাণুটির কণাসমূহ এবং তাদের বৈশিষ্ট্য ব্যাখ্যা করো। ঘ, শিক্ষকের শেষোক্ত উক্তিটি মৌলের ভর সংখ্যার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে, উক্তিটি বিশ্লেষণ করো। ক প্রশ্নের উত্তর, পারমাণবিক সংখ্যা হলো কোনো মৌলের পরমাণুর নিউক্লিয়াসে বিদ্যমান প্রোটন সংখ্যা। এটি জেড দ্বারা প্রকাশ করা হয় এবং এটি মৌলের পরিচয় নির্ধারণ করে। খ প্রশ্নের উত্তর, আইসোটোপ হলো একই মৌলের ভিন্ন ভিন্ন পরমাণু যাদের প্রোটন সংখ্যা একই কিন্তু নিউট্রন সংখ্যা ভিন্ন। এর ফলে তাদের পারমাণবিক সংখ্যা একই হলেও ভর সংখ্যা ভিন্ন হয়। যেমন হাইড্রোজেনের 3টি আইসোটোপ হলো প্রোটিয়াম, ডিউটেরিয়াম এবং ট্রিটিয়াম। এদের প্রত্যেকের প্রোটন সংখ্যা 1 কিন্তু নিউট্রন সংখ্যা যথাক্রমে 0, 1 ও 2। গ প্রশ্নের উত্তর, উদ্দীপকের চিত্রের পরমাণুটিতে 3টি মৌলিক কণা রয়েছে, সেগুলো হলো প্রোটন, নিউট্রন এবং ইলেকট্রন। এদের বৈশিষ্ট্য নিচে ব্যাখ্যা করা হলো। প্রোটন অবস্থান, পরমাণুর কেন্দ্রে বা নিউক্লিয়াসে অবস্থান করে। আধান, ধনাত্মক বা আধানযুক্ত। ভর, এর আপেক্ষিক ভর প্রায় 1 পারমাণবিক ভর একক। নিউট্রনের ভরের প্রায় সমান। ভূমিকা, মৌলের পারমাণবিক সংখ্যা প্রোটন সংখ্যা দ্বারা নির্ধারিত হয়। প্রোটন সংখ্যা পরিবর্তন হলে মৌলটি পরিবর্তিত হয়। নিউট্রন অবস্থান, পরমাণুর কেন্দ্রে বা নিউক্লিয়াসের অবস্থান করে। আধান, এর কোনো আধান নেই অর্থাৎ এটি আধান নিরপেক্ষ। ভর, এর আপেক্ষিক ভর প্রায় 1 পারমাণবিক ভর একক। প্রোটনের ভরের প্রায় সমান। ভূমিকা, নিউট্রন সংখ্যা মৌলের আইসোটোপ নির্ধারণে ভূমিকা রাখে। পরমাণুর ভর সংখ্যা নির্ণয়ে এটি গুরুত্বপূর্ণ। ইলেকট্রন অবস্থান, পরমাণুর নিউক্লিয়াসের বাইরে নির্দিষ্ট কক্ষপথে বা শক্তি স্তরে নিউক্লিয়াসকে কেন্দ্র করে ঘূর্ণায়মান থাকে। আধান, ঋণাত্মক আধানযুক্ত। ভর, এর আপেক্ষিক ভর অত্যন্ত নগণ্য। ভূমিকা, পরমাণুর রাসায়নিক ধর্ম এবং আয়ন গঠন প্রক্রিয়ায় ইলেকট্রন গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। পরমাণু যখন ইলেকট্রন গ্রহণ বা বর্জন করে তখন তা আয়নে পরিণত হয়। একটি নিরপেক্ষ পরমাণুতে ইলেকট্রন সংখ্যা ও প্রোটন সংখ্যা সমান থাকে। এই তিনটি কণাই পরমাণুর মৌলিক গঠন উপাদান এবং প্রতিটি কণার সুনির্দিষ্ট বৈশিষ্ট্য পরমাণুকে তার নিজস্ব পরিচয় ও ধর্ম প্রদান করে। ঘ প্রশ্নের উত্তর, শিক্ষকের শেষোক্ত উক্তিটির দ্বারা নিউট্রন কণার কথা বলা হয়েছে যার কোনো আধান নেই। এই নিউট্রন মৌলের ভর সংখ্যার ক্ষেত্রে অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। উক্তিটির নিচে বিশ্লেষণ করা হলো। ভর সংখ্যা, ভর সংখ্যা হলো কোনো পরমাণুর নিউক্লিয়াসে অবস্থিত প্রোটন এবং নিউট্রনের মোট সংখ্যা। এটি এ দ্বারা প্রকাশ করা হয়। ভর সংখ্যা এ সমান সমান প্রোটন সংখ্যা জেড প্লাস নিউট্রন সংখ্যা এন। নিউট্রনের ভূমিকা, যদিও নিউট্রনের কোনো আধান নেই তবু এটি পরমাণুর ভরের একটি প্রধান অংশ বহন করে। একটি প্রোটনের ভর প্রায় 1 পারমাণবিক ভর একক এবং একটি নিউট্রনের ভরও প্রায় 1 পারমাণবিক ভর একক। ইলেকট্রনের ভর এতটাই নগণ্য যে তা পরমাণুর মোট ভরের হিসাব থেকে বাদ দেওয়া হয়। ভর সংখ্যার প্রধান উৎস, পরমাণুর মোট ভরের প্রায় পুরোটাই তার নিউক্লিয়াসে কেন্দ্রীভূত থাকে যেখানে প্রোটন এবং নিউট্রন অবস্থান করে। যেহেতু নিউট্রনের কোনো আধান নেই কিন্তু এর ভর আছে তাই এটি পরমাণুর মোট ভরে সরাসরি অবদান রাখে। যদি নিউট্রন না থাকতো তাহলে ভর সংখ্যা শুধু প্রোটন সংখ্যার সমান হতো।
যা প্রকৃত মৌলের ভরের সাথে মিলত না। আইসোটোপের ভিন্নতা। নিউট্রনের সংখ্যা ভিন্ন হওয়ার কারণে একই মৌলের আইসোটোপ তৈরি হয়। আইসোটোপগুলোর পারমাণবিক সংখ্যা একই, কিন্তু ভর সংখ্যা ভিন্ন হয়। উদাহরণস্বরূপ, কার্বন 12, 6টি প্রোটন, 6টি নিউট্রন, ভর সংখ্যা = 6 + 6 = 12। কার্বন 14, 6টি প্রোটন, 8টি নিউট্রন, ভর সংখ্যা 6 + 8 = 14। এখানে কার্বনের দুটি আইসোটোপের ভিন্ন ভর সংখ্যা কারণ হলো তাদের ভিন্ন সংখ্যক নিউট্রন। এই নিউট্রনগুলো আধানবিহীন হলেও মৌলের ভরের ক্ষেত্রে তাদের অবদান অপরিহার্য। নিউক্লিয়াসের স্থিতিশীলতা। নিউক্লিয়াসে প্রোটনগুলো ধনাত্মক আধানযুক্ত হওয়ায় তারা পরস্পরকে বিকর্ষণ করে। নিউট্রনগুলো আধানবিহীন হওয়ায় তারা এই বিকর্ষণ বলকে প্রশমিত করতে এবং নিউক্লিয়াসকে স্থিতিশীল রাখতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। নিউট্রনের সংখ্যা কম বা বেশি হলে নিউক্লিয়াসের স্থিতিশীলতা ব্যাহত হতে পারে। সুতরাং নিউট্রন আধানবিহীন হলেও এটি মৌলের ভর সংখ্যা নির্ণয়ে সরাসরি অবদান রাখে এবং আইসোটোপের অস্তিত্ব ও নিউক্লিয়াসের স্থিতিশীলতার জন্য অপরিহার্য। তাই শিক্ষকের উক্তিটি সম্পূর্ণভাবে সঠিক এবং তাৎপর্যপূর্ণ।